তখন আমি বললাম, ভাইয়া ঠিক আছে, আমি যাই রান্না করি। পরে বললে, রান্না তো করবাই, দিয়ে আসো। পরে আমাকে নিয়ে তার পাশে বসালো। বসানোর পরে আমার চোখ মুখ দেখে বলতেছে, আমি তোমার চোখ মুখ দেখেই বুঝতে পারতাছি নিচের 12টা বেজে গেছে। আমি বলতেছি, না, কি বলছেন এগুলা? শোনো, আমি তোমার থেকে বুঝি, তোমার থেকে বয়সটাও বেশি, সব কিছুই বুঝি। পরে আমি বললাম যে যে দেখেন, বুঝেন তো অনেক কিছু, আপনার বাইথাও বুঝে না। তখন বললো, আসলে ওই তো একটু সহজ সরল, ওই অনেক কিছুই বুঝে না। আমার বাবা যখন আমাকে বিয়ে দেয় তখন আমি বিয়ের জন্য রাজি ছিলাম না। আমি একটা ছেলেকে মনে মনে খুব পছন্দ করতাম, কিন্তু আমার বাবা মা ওর সাথে কোনোদিনও বিয়ে দিবে না। সে আমার পাড়া প্রতিবেশী ছিল, আমার ফুফাতো ভাই ছিল, আর তাদের অবস্থা খুবই খারাপ ছিল। আর তার বাবাও দেখা যাচ্ছে যে রেকর্ড খারাপ ছিল। মেয়ে নিয়ে 2-3 বার ধরা পড়ে, অনেক টাকা পয়সা জরিমানা দেয়। দেওয়ার পরে সে সেখান থেকে ছুটে আসে। কিন্তু ছেলে চেয়ে ভালো ছিল, আমার ফুফা খারাপ ছিল। ছেলে অনেক ভালো ছিল, আমি তাকে পছন্দ করতাম। আমি আমার বাবাকে যখন বলি তখন দ্রুত বিয়ে দিয়ে দেয়। তো আসলেও আমার স্বামীকে আমি মন থেকে ভালোবাসতাম না। আমার ভালোবাসার মানুষকে ছেড়ে যখন অন্য জায়গায় বিয়ে হয়, আমার স্বামীকে আমি এতটা কেয়ার করতাম না। কিন্তু হ্যাঁ, স্বামী স্ত্রী আমরা শারীরিক সম্পর্ক হয়, মেলামেশা হয়, কিন্তু মন থেকে কোনো কিছু দিতাম না। তারপর আস্তে আস্তে সংসার জীবন পার হয়, সব কিছুতে জড়িয়ে গেলাম। তখন আমি ভালোবাসার মানুষকে ভুলে গেলাম। এভাবেই দিন যাচ্ছে। আমার জীবনে আমার স্বামীকে যখন মন থেকে শারীরিক মেলামেশা করতাম, মন থেকে যখন করতাম না, তখন লক্ষ্য ছিল, তখন সে আস্তে আস্তে মনের ভিতরে ঢুকে গেল। তখন শারীরিক মেলামেশাটা হয়, তখন আমারও ইচ্ছা তারও ইচ্ছা, তো এভাবেই হয়তো সেও আমাকে আদর করতো, আমিও তাকে আদর করতাম। তখন দুজনের মাঝে ভালো সম্পর্ক হয়ে গেল। তখন আস্তে আস্তে ভালোবাসার মানুষের কাছ থেকে আগে যখন কথাবার্তা বলতাম, সব কিছুই বলতাম, এখন আর বলি না। সংসার নিয়ে ব্যস্ত। তো সংসার নিয়ে ব্যস্ত দেখা যাচ্ছে যে আমার স্বামী আবার তার একটা কাপড়ের দোকান আছে, শাড়ি, 3 পিস, গস কাপড় সব কিছু বিক্রি করে। দেখা যাচ্ছে যে ব্যবসার কাজে ঢাকায় যায়, মাল আনতে, কাপড় চোপড় আনতে যায়, 2টা দিন থেকে যায়, কারণ একদিনে যাওয়া আসা তো সম্ভব না। যেতে যেতে একদিন কেটে যায়। তো এভাবেই দেখা যাচ্ছে যে দূরত্ব বেড়ে যায়, সে বাসায় থাকে না। তো আমার বাসুর সে অনেক সময় নিয়ে সে তার বউয়ের সাথে শারীরিক সম্পর্ক করে, মেলামেশা করতো, কারণ তার রুম আর আমার রুম পাশাপাশি ছিল। আর দেখা যাচ্ছে যে টিনের ঘর ছিল তো আমাদের। আমার বাসুর যখন তার ওয়াইফের সাথে শারীরিক মেলামেশা করতো, সেই আওয়াজগুলো আমার কানে আসতো। আসার পর আমার চাহিদা বেড়ে যেত। আর তখন আমার স্বামীর সাথে শারীরিক মেলামেশা করলে তখন দেখা গেল কি, আমার বাসুরে যদি আমাদের আগে কাজ শুরু করে, তারপরেও আমাদের পরে তাদের কাজ শেষ হয়, কিন্তু আমার স্বামী তার আগেই হয়ে যায়। তখন এই জিনিসটা আমি যখন ফিল করি যে আমার স্বামীর এত তাড়াতাড়ি হয়ে যা, আমার বাসুর সময় নেই, না জানি কত আদর দেয় তার বউকে, আর আমার স্বামী আমাকে কিছুই দেয় না। আর একভাবেই আমার স্বামী প্রতিদিন, আমি যদি বলি যে আজকে অন্যরকম করে, কিন্তু সে বুঝে না। সে বলে অন্যরকম কিভাবে? আসলে একটা ছেলে মানুষ যদি না বোঝে তাহলে একটা মেয়ে মানুষ কি করবে? তো এভাবে চলতেছে। দেখা যাচ্ছে যে কখনো আমি ইচ্ছা করে আমার স্বামীর সাথে মেলামেশা করি, আমি আমার মতো চাহিদা মিটিয়ে নিই, আমি আমার মতো আইটেম বুঝে নিই। এভাবে কয়দিন। তো আমার স্বামী একদিন ঢাকায় যায়, বলে সে তার আসতে 2 থেকে 3 দিন লাগবে। আর এইদিকেও বাসায় কেউ নেই, আমার শ্বশুর শাশুড়ি নেই, আমার শ্বশুরও মারা গেছে। মারা যাওয়ার পরে 4.5 বছর পরে আমার শাশুড়িও মারা যায়। তো আমার স্বামীরা 2 ভাই 1 বোন, বোনকে বিয়ে দিয়ে দেয়। আমার স্বামী ছোট, আর আমার একটা বাসুর আছে। তো আমার বাসুরের বউ আবার বাবার বাড়ি যায়, বাসা পাকা। আমার বাসুর আর আমরা একখানে খাওয়া দাওয়া করি, ভিন্ন না। তো আমি রান্নাবান্না করি, রাতে খাবার দেই। খাবার দাবার পরে আমার বাসুরে কে ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে পড়তো কারণ সে তার ঘরের দরজা লাগাতো না। তার রুমে দরকারি জিনিস, তার রুমে ফ্রিজ ছিল, ফ্রিজে মাছ মাংস থাকতো, তার জন্য দরজা লাগাতো না। কারণ আমাদের বাইরে মেন গেট আছে, তার কারণে দরজা লাগাইলেও চলে, না লাগাইলেও চলে। তো আমি সকালবেলা ওঠার পরে আমি রান্না করব, যেই মাংসের জন্য রুমে ঢুকার পরে যেটা দেখলাম, আমি দেখে তো অবাক। আমার বাসুর ছিল লুঙ্গি পরা, সে একদম মুখুরি ঘুমিয়েছিল। আর দেখলাম তার যে মেশিনটা একদম স্ট্রং হয়ে দাঁড়িয়েছে। সেই মেশিনটা দেখে মনে হলো বিশাল বড় আর মোটা তাজাও হবে। আর এভাবে দাঁড়িয়েছে, মনে করতেছে যে এখন কিছু একটা করি। স্বামীও বাসায় নেই, কি যে করি নিজেকে ঠিক রাখতে পারছি না। তখন আমি অনেকক্ষণ এভাবে তাকিয়ে আছি, আমার মনে হয় নিচে দিয়ে ভিজে যাচ্ছে বাসুরের এই জিনিসটা দেখে। কিন্তু আমি তো আর বাসুরের কাছে স্বেচ্ছা যেতে পারি না, বলতে পারি না। এরপরে আমি রুম থেকে বের হয়ে যখন আসি, তখন আমার বাসুরে আমাকে ডাক দিয়ে বলে, তুমি তো অনেকক্ষণ আগেই রুমে আসছো, এতক্ষণ কি ভাবতেছিলি? তখন আমি বললাম, না ভাইয়া, কিছু ভাবতেছিলাম না। তা আমি তো জানি তুমি কিছু একটা ভাবতেছিলে। আমি বলি, না। সে বলল, তুমি কিছু একটা আমার দেখতেছিলে। আমি বললাম, না, কিছু দেখিনি। বলে, লজ্জা পাও কেন? লজ্জা পাওয়ার কিছুই নেই, এখন তো তুমি আর আমি। আর তুমি দেখো, আর আমার ভাই তো বাসায় নেই, ওই ঢাকা গেছে। আর তোমার ভাবি বাসায় নেই, আর আমার তো এক রেখে না দিলে ঘুমই হয় না, এই জন্যই তখন উনি পাগলামি শুরু করলো। তখন আমি বললাম, ভাইয়া ঠিক আছে, আমি যাই রান্না করি। পরে বললে, রান্না তো করবাই, দিয়ে আসো। পরে আমাকে নিয়ে তার পাশে বসালো। বসানোর পরে আমার চোখ মুখ দেখে বলতেছে, আমি তোমার চোখ মুখ দেখেই বুঝতে পারতাছি নিচের 12টা বেজে গেছে। আমি বলতেছি, না, কি বলছেন এগুলা? শোনো, আমি তোমার থেকে বুঝি, তোমার থেকে বয়সটাও বেশি,
সব কিছুই বুঝি। পরে আমি বললাম যে যে দেখেন, বুঝেন তো অনেক কিছু, আপনার বাইথাও বুঝে না। তখন বললো আসলে ওই তো একটু সহজ সরল, ওই অনেক কিছুই বুঝে না, অনেক দূর যায়। যাওয়ার পরে একদিন সংসারে তুল খালাম একটা অশান্তি অশান্তি নেমে আসে, কারণ বিষয়টা কিছুটা হলেও আমার বাসুরের বউ টের পায়। টের পাওয়ার পরে আমাকে অনেক অপমান করার পরে আমার বাসুরের বউ আমাকে বলে, তোকে আমি ছোট বোনের মতো জানতাম, কিন্তু তুই যে আমার এত ক্ষতি করবি সেটা আমি জানতাম না। কেন আমার দেওয়ারটা দিয়ে হয় না, আমার স্বামীরটা লাগে। তখন আমার বাসুরের বউয়ের কথাগুলো অনেক আঘাত করার পরে আমি সেদিন থেকে আমার বাসুরের কাছ থেকে অনেক দূরে থাকি। আমার বাসুর আমাকে অনেকভাবে ডাকে যে বাসায় না হলে আমরা হোটেলে যাব, অনেক জায়গা আছে, কিন্তু আমি আর তার সাথে শারীরিক মেলামেশা করি না। তখন আমি বুঝতে পারলাম যে আবেগ দিয়ে কখনো জীবন চলে না। আবেগের বশে আমি আমার বাসুরের কাছে যেতাম, কিন্তু এটা ঠিক না, এটা আমার বাসুরের বউ কখনো মেনে নিত না। আজকে যদি অন্য কেউ জানতো, গোপন রাখতো না, কারণ আমার সংসারও ভেঙে যেত, অনেক অশান্তিও হতো। তো আমি এটাই বলবো যে সংসার নষ্ট করে কখনো পরকীয়া জড়াবেন না। স্বামী যতটুক পারে ততটুক নিয়েই সুখী থাকেন, কারণ একটা পুরুষ ইচ্ছাকৃতভাবে অসুখী করতে চায় না। সে আপ্রাণ চেষ্টা করে তার বউকে সুখ দেওয়ার জন্য। হয়তোবা কেউ বেশি দেয়, কেউ কম দেয়, অতটুক নিয়েই সুখে থাকুন। আমি আমার মা বাবার কাছে ছোটবেলায় থাকতাম। যখন স্কুল শেষ করে কলেজে উঠলাম, তখন আমি শহরে চলে আসলাম আমার চাচার কাছে। তো আমার চাচার হারবালের দোকান আছে। তো আমার চাচা হারবালের ওষুধ বিক্রি করে। তো সে হারবালের ওষুধগুলো বিক্রি করতো, তো আমার কাছে ভালো লাগতো। তো আমার চাচা হারবালের ওষুধ খেত, প্রায় সময় হারবালের ওষুধ খেত। তো আমি ভাবতাম হয়তো কোনো সমস্যা, সে প্রায় সময় হারবালের ওষুধ খায়। তো আমি তো জানি না সে যৌনতা মেটানোর জন্য হারবালের ওষুধ খায়। আমার চাচা আমার চাচির সাথে ঝগড়া করতেছে। সে বলতেছে যে দেখো, তুমি যে ওষুধ খেয়ে আমার সাথে থাকো, তা দিয়ে আমি তোমার কাছে থাকতে পারছি না। তো আমার চাচি প্রায় সময় এই কথাগুলো বলে, কান্নাকাটি করে, চেঁচাচেঁচি করে। তো আমি দেখতাম আর আমি ভাবতাম হয়তো কোনো একটা সমস্যা নিয়ে ঝগড়াঝাটি হয়, মারামারি হয়। তো আমি তো জানি না এই সমস্ত জিনিস পেলে এত জোর হয় বা উত্তেজিত হয়ে যায়। আমি প্রায় সময় দোকানে বসতাম। চাচা যখন খেতে যেত, তখন আমাকে বসিয়ে রেখে সে খেতে যেত। তো প্রায় সময় দেখতাম আমার চাচা একটা ওষুধ খেত। তো আমি ভাবতাম যে এই ওষুধে কি আছে যা চাচা প্রায় প্রতিদিনই খেত, আর প্রতিদিন খেয়ে যে চাচির সাথে ঝগড়া লাগতো। আমি বুঝতে পারতাম। তো একদিন কি হলো, আমার খুব ইচ্ছা জাগতো যে চাচা প্রতিদিন এই ওষুধটা খায়, আর এটার গন্ধটাও মিষ্টি মিষ্টি। তো আমিও ভাবতাম আমিও যদি একদিন খেতে পারতাম। তো একদিন চাচা খেতে গেল বাসায়। তো যাওয়ার সময় দেখলাম সে ওষুধটা এক শিশি খেয়ে নিল, চলে গেল। তো আমি ভাবতে থাকলাম যে সে এটার মাঝে প্রতিদিন এমন কি পায়, এই ওষুধটাই সে খায়। তো আমি একদিন ফাজলামো করে 2-1 শিশি খেলাম। তো যখন খেলাম মিষ্টি মিষ্টি লাগলো। তো মিষ্টি মিষ্টি লাগলো প্রায়, তাই আমি অনেক শিশি খেয়ে ফেলছি। তো দেখতেছি আরো ভালো লাগছে। তারপরে আমি একটা শিশি খেয়ে ফেললাম। এবার দেখতাছি আমার মাথাটা কিরকম কিরকম ঘুরছে। তো আমার শরীর একদমই ভালো লাগছে না, শরীর কেমন ঘেমে আসতেছে, শরীর শক্ত হয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম তো চাচা খায়, তো চাচার চোখ কিছু দেখি না, তা আমার শরীর এরকম হলো কেন? তো বাড়িতে গেলাম। তো আমার চাচা বলতেছে কিরে মা, এদিকে আয়। তো আমি আসলাম আর বললাম চাচা, আমি আপনার সাথে কথা বলতে পারবো না। তো বললো কেন? তো আমি বললাম আমার খুব সমস্যা হচ্ছে। তো বলতেছে কি সমস্যা? আমি তাকে খুলে বললাম যে চাচা, আপনি যে ওষুধটা খান সেই ওষুধটা না আমি খেয়ে ফেলেছি। চাচা আমার সাথে রাগারাগি করলো যে তুমি না বলে কেন খেলে, তুমি কি জানো এটা কিসের ওষুধ? আমি বলি না। তো আপনি তো প্রতিদিন 2-1 শিশি করে খান। তো আমিও দেখে ভাবলাম ওটা হার্বাল, ভালোই হবে, খারাপ কিছু হবে না। তো চাচা এক প্রকার বলেই দিল যে তার যৌনতার সমস্যা, এই জন্যই সে এই ওষুধগুলো খেয়ে থাকে। তো আমি তাও বুঝতে পারলাম না। এক প্রকারে আমার চাচাকে দেখে আমার ভালো লাগতেছে। তো আমি এটা বলেই ফেললাম যে চাচা, আপনাকে না আজ অনেক সুন্দর লাগতেছে, খুব ভালো লাগতেছে। তো আমার চাচা বলতেছে এটা কি বলতেছো তুমি? আমার চাচা এক প্রকারে সে বুঝতে পারছে যে আমার ওষুধে রিয়াকশন করছে। তো আমার চাচা বলতেছে তার শারীরিক সম্পর্ক করবে বউর সাথে, ঝগড়াঝাটি মারামারি। তো আমার চাচাও দুর্বলতার সুযোগ নিল। সে করলো কি, সে ওষুধ খেয়ে এসে আমার সাথে অসভ্যতামি শুরু করলো। তো আমি তো কিছুই বলতে পারছি না, কেননা আমি ওষুধ খেয়ে আছি। আমার শরীর পুরো অবশের মতো হয়ে আছে।
এভাবে হতে হতে অনেক কিছুই হয়ে গেল আমাদের মাঝে, অনেক কিছু হয়ে গেল আমাদের মাঝে। তো আমি খুব ভালো মজা পেলাম, দারুণ মজা পেলাম। সকালবেলায় উঠে আমি যখন বিছানা থেকে উঠলাম, তখন আমার কিছুই মনে আসতেছিল না। তো এক পর্যায়ে ঘুম থেকে উঠে মুখ ধুলাম, পরে আস্তে আস্তে মনে করার চেষ্টা করলাম। তো পরবর্তীতে সব মনে আসলো যে রাত্রে কি কি হলো। তো আমি চাচাকে দেখে এনে জিজ্ঞেস করলাম। তো আমার চাচা বলল যে না, এগুলো কিছুই হয়নি, তুমি মনে হয় স্বপ্ন দেখেছ। অথচ এটা স্বপ্ন না, এটা সম্পূর্ণ বাস্তব। তো আমার চাচা কখনোই সত্যি কথা বলল না, কিন্তু আমার সবই মনে আছে। তো আমি এক পর্যায়ে চাচিকে ঘটনাটা খুলে বলি যে চাচা আমার সাথে এগুলো করেছে। তখন চাচি এক প্রকারে অনেক টেনশন করতে লাগলো। পরবর্তীতে আবার বিশ্বাসও করলো যে সে প্রতিদিন এত স্ট্রং কেন থাকে। অনেক ভাবনা চিন্তা করে বুঝতে পারলো আমার চাচি ব্যাপারটা। আমার চাচি আমাকে বলল যে দেখো, তোমার চাচা ভালো না, তুমি তোমার গ্রামের বাড়িতে ফিরে যাও। তো এক পর্যায়ে আমি আমার গ্রামের বাড়ি চলে আসলাম। আর আমার চাচাকে দেখে প্রচণ্ড ঘৃণা হতো যে আমি হয়তো ভুল করেই ফেলেছি, ওষুধ খেয়েই ফেলেছি। তার উচিত ছিল আমাকে ভালো করার, সে আমাকে সুযোগে সদ্ব্যবহার করলো। তো এই ভেবে আমার খুব খারাপ লাগলো, আমার নিজের চাচা আমার সাথে এই ধরনের ব্যবহার করলো। তো আমি বাড়িতে চলে আসলাম। আমার বাবা মা জিজ্ঞেস করলো তুমি কেন চলে আসলা। তো আমি তাদেরকে বলতে পারি না, কি বলবো, আমার আপন চাচা এই ধরনের কিছু করে, এগুলো কি বাবা মাকে বলা যায়? যে আমি বললাম যে আমার ভালো লাগে না তাই চলে আসলাম। কিন্তু এখান থেকে একটা কথা আপনাদের সবাইকে বলতে চাই, না বুঝে না জেনে কোনো কিছু খাওয়া উচিত নয়। তো সেখানে আমি স্বামীর থেকে নিজে সুখ পেতাম না। তো সেখানে রাগারাগি ঝগড়াঝাটি সবসময় লেগেই থাকতো পরের বাড়ির লোকদের কাছে। কেননা বাসর রাত থেকে শুরু হয় আমাদের ঝগড়া। আমার স্বামী অনেক বড়লোক হলো কি হবে, আমার চাহিদা মিটাতে পারতো না, আমি কখনো স্বামীর সুখ পেতাম না। তো এভাবেই তার সাথে সংসার চলতে থাকে। তো আমার সংসারে সবসময় ঝগড়াঝাটি অশান্তি লেগেই থাকতো। তো এরকম করে কি হবে, স্বামীর সুখ পেতাম না। তো এভাবে কিছুদিন তার সাথে সংসার করার পর যে আমি স্বামীর সুখই পাই না, তো এই সংসার থেকে আর কি হবে। এরপর চলে গেলাম বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে যাওয়ার পর বেশ কিছুদিন থাকলাম। তো বেশ কিছুদিন থাকার পর আমার স্বামীকে আমি ডিভোর্স দেই। ডিভোর্স দেওয়ার পর আবার আমি একটি পাত্রের সন্ধান করলো আমার পরিবার। তো সেই পাত্র দেখতে অনেক সুন্দর, স্মার্ট ছিল। তো মনে মনে ভেবেছিলাম এখন মনে হয় আমার আগে স্বামীর মতো আর হবে না, কারণ লোকটাকে দেখতে অনেক হ্যান্ডসাম, স্মার্ট, সে আমাকে শারীরিক চাহিদা মেটাতে পারবে। তো আমিও সেই লোকটাকে আবার বিয়ে করে নিলাম। করার পর আমি তাদের বাড়িতে গেলাম। তো রাত্রে যখন আমার বাসর ঘর, তখন তাদের পরিবারে আমাকে নিয়ে বাসর ঘরে গেল। তো আমি বাসর ঘরে গিয়ে অবাক হয়ে থাকি যে আমার প্রথম স্বামী এত বড়লোক হলেও কি হবে। তো এত সুন্দর করে বাসর ঘর সাজালো। তো আমি চারপাশটা ভালো করে ঘুরে দেখতে লাগলাম এত সুন্দর করে কিভাবে সাজায়। তো রাত্রে যখন 12টা বাজে, তখন আমার স্বামী ঘরে আসলো। তখন আমি বিছানা থেকে নেমে পায়ে ধরে সালাম করলাম। তো সে আমাকে খাটে বসালো। তখন তিনিও আমার পাশে এসে বসলো। তো কিছু দুধ আর ফল এগুলো খেতে দিয়েছি। তো আমি তাকে খাইয়ে দিলাম, সেও আমাকে আদর করে খাওয়িয়ে দিল। তাই অনেকক্ষণ গল্প করলাম। গল্প করতে করতে ভালোই লাগলো। গল্প শেষে আমার স্বামী আমাকে বলল যে দেখো, আমি খুব ক্লান্ত। তো এই কথা বলতে বলতে বিছানায় শুয়ে পড়লো। তো আমি বিছানায় বসে বসে কাঁদতে লাগলাম। এখন কি আমার স্বামী আগের স্বামীর মতো এই অবস্থা হবে নাকি? তো আমি কি কখনো স্বামীর সুখ পাবো না? তো বাসর রাত বলতে গেলে একটা স্মরণীয় রাত। তো এই রাত নাকি সবার জীবনে সুখের রাত হয়। আমার হয়তো দুইটা বিয়ে করার পরেও আমার জীবনে সুখ হয়তো পেলাম না। তো এভাবেই আমাদের বাসর রাত কেটে গেল। বাসর রাত কেটে যাওয়ার পর ভোর হলো। আমি শেষ হয়ে বাইরে গেলাম, গিয়ে সবাইকে নাস্তা দিলাম। তো এভাবেই সারাদিন আনন্দে আর হৈসৈ ভাবে করলাম। তো আবার দিন শেষে সন্ধ্যা নেমে আসলো। তো পরিবারের সবার সাথে রাত্রে খাবার দাবার খেলাম। জানেনই তো প্রথম প্রথম যেভাবে বলে এভাবেই চলতে হয়। রাত্রে যখন 9টা 10টা বেজে গেল, তখন আবারও আমি আমার রুমে চলে গেলাম ঘুমানোর জন্য। তো আমি রুমে গিয়ে দেখলাম আমার স্বামী শুয়ে আছে। তো আমার মনটা আনন্দে ভরে গেল। আজ হয়তো আমি আমার স্বামীর সুখ পাবো। তো সেই আনন্দ উপভোগ করতে লাগলাম। তো আমি সেজে গুজে ঘরে বসলাম। তারপর আমি তার শরীরে হাত দিতে লাগলাম, কিন্তু সেই জন্য মোবাইল হাতে নিয়ে ও ব্যস্ত সময় পার করছে। তো আমি হাত দেওয়ার পরে তার হাত দিয়ে সঙ্গে সঙ্গে আমার হাতটা নামিয়ে দিল। তখন মনে মনে ভাবতে লাগলাম আমার হয়তো সুখ নেই। তো প্রথম স্বামী যে অবস্থা, দ্বিতীয় স্বামীরও সেই একই অবস্থা। বাসর রাত পার করার পরে তো দ্বিতীয় রাত্রেও সে কিছুই করলো না। থেকেই বুঝে গেলাম যে আমার এই স্বামীরও একই অবস্থা। সে সুন্দর আর লম্বা স্মার্ট হলেই কি আর হবে?
তো সুন্দর হলে কি হবে, থার যন্ত্রটার অবস্থা একই। তো এভাবেই কিছুদিন কাটার পর যখন স্বামীর সুখ পাই না, মনে মনে অনেক রাগ হলো। তো এই স্বামীকেও প্রথম স্বামীর মতোই ডিভোর্স দিয়ে দিলাম। তো আবারও আমি বাড়ি চলে গেলাম। তো এবার অনেক চিন্তা ভাবনা করার পর আমি যেহেতু বড়লোক স্বামীদের বিয়ে করে বা আমার নিজের চাহিদা মেটাতে পারি, তো এখন আর কোনো বড়লোক ছেলেকে বিয়ে করব না, কোনো খেটে খাওয়া কোনো অটোওয়ালা ছেলেকেই বিয়ে করব। তো যেই কথা সেই কাজ। তো হঠাৎ আমি একদিন ঘুরতে গেলাম, ঘোরার পর এক অটোওয়ালার সঙ্গে আমার দেখা হয়। তো আমি তার অটো উঠলাম, উঠার পর অনেক গল্পগুজন করলাম। অনেক গল্প করার সুযোগে তিনি বলল, সে বলেই ফেললো যে দেখেন আপা, আমার বউ আমার শারীরিক চাহিদা মেটাতে পারে না। তখন আমি আর কি বলবো, আমি বুঝতে পারছি না। আমি একটু অবাক হয়ে গেলাম যে আমি কি বলবো, বড়লোক করে বিয়ে হলেও স্বামী সুখ পাইনি। যদি আমি অটোওয়ালাকে বিয়ে করি, যদি স্বামী সুখ পাই, তাহলে আমি তাই করব। আমিও কথায় কথায় বলে ফেললাম যে আমারও অনেক বড়লোক করে বিয়ে হয়েছিল, আমারও সেই একই অবস্থা। তো আমি অটোওয়ালাকে বললাম, আপনি কি আমাকে বিয়ে করবেন? তখন অটোওয়ালা বলে উঠল, কি বলছেন আপা, আপনি এত বড়লোক, আপনি আমাকে বিয়ে করবেন? আপনারে আমি কি খাওয়াবো, কিভাবে রাখবো? তখন আমি বললাম, তোমাকে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, তুমি যদি আমার শারীরিক চাহিদা মেটাতে পারো তাহলেই হবে। তারপর কয়েকদিন যেতে না যেতেই তো অটোওয়ালাকে আমি বিয়ে করলাম। তো প্রথম প্রথম যেদিন আমার বাসর রাত, তো একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম। তো অটোওয়ালার কাছে আমার পরিবার বিয়ে দিতে চাইছিল না, তাই পালিয়ে আমি তাকে বিয়ে করেছিলাম। কেননা আমি মনে মনে ভাবতাম যে আমার জীবনে স্বামীর সুখ, স্বামীর চাহিদা এটাই সব কিছু, আর কিছু না। তাই আমি তাকে বিয়ে করি। যেদিন আমার প্রথম বাসর রাত, তো সে যখন ঘরে ঢুকলো, তো আমার প্রথম স্বামীদের মতো তাকে সম্মান শ্রদ্ধা করলাম, পায়ে হাত দিয়ে সালাম করলাম। তো সে আমাকে সালাম করা থেকে উঠিয়ে বুকে জড়িয়ে বলল, আপনি এত বড় লোক থাকা সত্ত্বেও বিয়ে করেছেন, আপনার চাহিদা মেটানোর চেষ্টা করব। তো সে যখন আমাকে জড়িয়ে ধরলো, তো আমিও অন্যরকম একটা ফিলিংস অনুভব করতে লাগলাম। হয়তো আমার প্রথম স্বামীদের মতো সে হবে না। তো তার ছোঁয়াতে আমি অনেকটা উত্তেজিত হয়ে গেলাম। যখন রাত্রি গভীর হলো, সে যখন আমার শরীরের একটা একটা কাপড় খুলতে লাগলো, তো আমিও তার শরীরের একটা একটা কাপড় খুলতে লাগলাম। তো সে আমাকে অনেকক্ষণ আদর করলো, আমিও তাকে আদর করলাম। তো আদর করার পর তার সেই যন্ত্রটা দেখে আমি তখন চমকে উঠলাম। তো এক পর্যায়ে আমি অসুস্থ হয়ে যাই। আর অসুস্থ হওয়ার পর আমি মনে মনে চিন্তা করলাম যে নিজের স্বামীর সুখ নিতে জীবনে এত বড় ভুল করে ফেলেছি। তো আগে ভাবতাম স্বামী আমার চাহিদা মেটাতে পারে না, এখন দেখি অটোওয়ালার কাছে বিয়ে হয়ে স্বামীর চাহিদা আমি মেটাতে পারি না। তো আমি আগের স্বামীর সঙ্গে থেকে চিকিৎসা করাতাম, তাহলে হয়তো আজকে আমার এই অবস্থা হতো না, অল্পতেই অনেকটা ভালোই থাকতাম। আজকে যে আমার অবস্থা, সেই অবস্থার জন্য আমি নিজেই দায়ী। তো কাকে দোষ দিব, কাকে বলতেও পারিনি, লজ্জার কথা। এই ছিল আমার জীবনের গল্প। যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ।